Hello student, I am Govindo. Welcome to GS Academy. Student, আজকে তোমাদের ফুড এসআই এর পরবর্তী ক্লাস করাবো, যেখানে তোমাদের 10টি গুরুত্বপূর্ণ অঙ্ক থাকবে এবং তোমরা এই যে কোশ্চেনগুলোকে তোমরা সাজেশন হিসাবেও নিতে পারো কিন্তু। হ্যাঁ, এই ধরনেরই কোশ্চেন তোমরা ফুড এসআইতে পাবে। তো প্রথম কোশ্চেন আজকে দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেন বলছে 10 বছর আগে এর বয়স 10 বছর আগে বি এর বয়স যা ছিল তার দ্বিগুণ হবে। আচ্ছা, তোমরা এই যখনই বয়সের অঙ্ক দেবে না, তখনই এরকম একখানা দাগ টানবে, যেই দাগটা তোমার বর্তমানকে প্রেজেন্ট করবে, বর্তমানকে প্রেজেন্ট করবে। এইবার তার 10 বছর আগে, তাই তো 10 বছর আগের কথা বলছে, তাহলে 10 বছর আগে কার কার কথা বলছে? এ আর বি। দেখো এ আর বি এর বলছে এ এর বয়স যা ছিল 10 বছর আগে, বি 10 বছর ও আচ্ছা 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 10 বছর পর এ এর বয়স 10 বছর আগে বি এর বয়স যা ছিল তার দ্বিগুণ হবে। আচ্ছা, এই যে বর্তমানের লাইন, এর 10 বছর আগে বি এর বয়স যা ছিল, তাহলে 10 বছর আগে বি এর বয়স যা ছিল তার দ্বিগুণ হবে এর বয়স 10 বছর পর। তাহলে এর দিক থেকে আমি 10 বছর পরে যাব কিন্তু। হ্যাঁ, 10 বছর পরে যাব। তাহলে বি এর বয়স যদি 1 হয়, এর বয়স হবে কত? 2। আচ্ছা, এ এর বর্তমান বয়স বি এর থেকে 9 বছর বেশি। এ এর বর্তমান যে বয়সটা, সেটা আবার বি এর থেকে, এই যে বর্তমানের লাইন, বি এর থেকে কত বেশি? 9 বেশি। বেশ, 9 বেশি। এর বর্তমান বয়স বি এর থেকে 9 বেশি। আর কি বলছে? বি এর বর্তমান বয়স কত আমাকে বের করতে হবে। বি এর বর্তমান বয়স কত সেটা বের করতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে বি এর এই যে 10 বছর আগে যদি এক্স বছর বয়স হয়, এক্স, এটাকে যদি আমি বলি এক্স হবে, তাহলে তুমি বলো এইটা হবে 2x নিশ্চয়ই, তাই তো নাকি? আচ্ছা, এইবার বর্তমানের লাইনে যদি আসতে হয়, বির সাথে কি করতে হবে? 10 যোগ করতে হবে না? আর বর্তমান লাইনে যদি একে আনতে হয়, তাহলে এর থেকে 10 কিন্তু বাদ দিতে হবে। যেহেতু 10 বছর পরে বলেছিল, তাহলে 10 বছর বাদ হয়ে যাবে। তাহলে আমি বলবো বর্তমানে এর বয়স, তাহলে আমি কি নিয়ে কাজ করব? বর্তমান। বর্তমানে এর বয়সটা যদি তুমি একটু লক্ষ্য করো, এর বয়স হলো 2x মাইনাস 10, 2x মাইনাস 10। আর ওইদিকে বি এর বয়স কত বলো তো? এক্স প্লাস 10, এক্স প্লাস 10, 10 বাড়বে। আচ্ছা, এই যে বর্তমানের যে বয়স, এই বর্তমানের বয়সের সাথে সম্পর্ক দিয়েছে না, বি এর থেকে নাকি এ বেশি। কত বেশি বলে দিয়েছে? 9 বছর বেশি। আচ্ছা, 9 বছর যদি এ বেশি হয়, তাহলে একটা কাজ করি, এই দিকে 9 যোগ করলে সমান সমান হয়ে যাবে, তাই তো নাকি? আচ্ছা, তাহলে দেখো, যদি বাদ দিই 2x থেকে x, তাহলে x হবে, আর এই 10টা ওই পাশে গিয়ে যোগ হবে, তাহলে 10 আর 9 19, আর 10 কত? 29। তাহলে x এর মান কত পেলাম আমি? 29 পেলাম। 29 যদি x এর মান পাই, তাহলে বি এর বর্তমান বয়স চেয়েছে, তাই তো? বি এর এই দেখো বর্তমান বয়স, তাহলে বি এর x এর ভ্যালু কত পেয়েছি? 29। আর বি এর বর্তমান বয়স নিশ্চয়ই এইখানটায় আছে, তার মানে x যোগ 10, অর্থাৎ 29 যোগ 10 মানে 39 বছর হবে উত্তর। অর্থাৎ অপশন ডি হলো এখানে কারেক্ট অ্যান্সার। তো এরকম বয়স সংক্রান্ত অঙ্ক কিন্তু তোমরা পেতে পারো পরীক্ষায়। 2 দাগের কোশ্চেন কি বলছে দেখো, এ এবং বি একই দিনে একই সময়ে যথাক্রমে এক্স থেকে ওয়াই এবং ওয়াই থেকে এক্সতে যাওয়া শুরু করে। একে অপরকে অতিক্রম করার পর এ এবং বি তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে যথাক্রমে 5×4/9 ঘন্টা এবং 9 ঘন্টা সময় নেয়। যদি এ এর গতি 33 কিমি/ঘন্টা হয়, তাহলে বি এর গতি নির্ণয় করো। তাহলে দেখো এখানে কি বলতে যাচ্ছে, দুটো পয়েন্ট আছে মনে করো, এক্স আর ওয়াই। কি পয়েন্ট আছে? এটা এক্স আর এইটা কি? ওয়াই। এই দুটো পয়েন্ট আছে। এক্স পয়েন্ট থেকে এ যাত্রা করছে, আর ওয়াই পয়েন্ট থেকে বি যাত্রা করছে, ঠিক আছে? এই যে যাত্রা করার ক্ষেত্রে এরা কি হবে? এরা একে অপরের সাথে কোনো একটা জায়গায় মিলিত হবে মনে করো।
এরা এখানে মনে করো মিট করবে এ আর বি, তাহলে বলছে যে তারা একে অপরকে অতিক্রম করার পরে কিন্তু মানে মিলিত হওয়ার পরে দেখো এ তাদের গন্তব্যস্থলে যাচ্ছে, এ গন্তব্যস্থলে মানে এ যাবে ওয়াই বিন্দুতে আর বি যাবে কোথায়, বি যাবে এক্স বিন্দুতে, এটাই তো গন্তব্যস্থল। সেই মিলিত হওয়ার পরে এর দেখো কত সময় লেগেছে বলে দিয়েছে, এর সময় লেগেছে 5×4/9 ঘন্টা, আর ওয়াই এর সময় লেগেছে, এই বি এর সময় লেগেছে, বি এর সময় দেখো লেগেছে 9 ঘন্টা, তাই তো বি এর সময় লেগেছে 9 ঘন্টা, আর এর হলো 5×4/9 ঘন্টা। আচ্ছা, এর গতি 33 কিমি/ঘন্টা হলে তাহলে বি এর গতি কত? তাহলে এই যে অঙ্কটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, যেটা তোমাদেরকে পুরোপুরি ভালো করে রেডি করে রাখতে হবে কিন্তু। তাহলে যখনই তোমাকে এরকম একটা অঙ্ক দেবে যে এক্স আর ওয়াই দুটো বিন্দু এবং এ এক্স বিন্দু থেকে যাত্রা করছে, বি ওয়াই বিন্দু থেকে যাত্রা করছে, মিলিত হওয়ার পরে তারা তাদের গন্তব্যস্থলে এত সময়ে আর এত সময়ে যদি পৌঁছায়, এই হলো কোশ্চেনের প্যাটার্ন, পুরো মুখস্থ হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে এ আর বি এর বেগের অনুপাতের একখানা ফর্মুলা আছে। এ আর বি এর বেগের অনুপাতের ফর্মুলা হলো √TB/টি এ। তাহলে কার কার বেগের ফর্মুলা বের করছি, এ আর কার, বি, এবং যে ফর্মুলাটা হচ্ছে √TB মানে কি বি এর নেওয়ার সময় আর নিচে এ এর নেওয়ার সময় লিখবে, তার কি করতে হবে, রুট করতে হবে। আচ্ছা, ভালো করে যদি একটু লক্ষ্য করো, উপরে কিন্তু এ এর বেগ লিখেছিলাম আর নিচে কিন্তু বি এর বেগ লিখেছিলাম, কিন্তু সময় যখন লিখেছি তখন উল্টো, অর্থাৎ সময়টাকে উল্টো করে তার রুট করতে হবে। তাহলে বলো এখানে কার বেগ বলে দিয়েছে, বির বেগ চেয়েছে, এর বেগ বলে দিয়েছে 33, তাই তো এই যে এর গতি কত 33, তাহলে এর গতির জায়গায় 33 লিখে দিই আমি, আর বি এর গতির জায়গায় বি লিখে রাখি, ইজ ইকুয়াল টু √TB। টিবি মানে বি এর সময় কত, বি এর সময় 9 ঘন্টা না, তাহলে বি এর সময় 9 ঘন্টার জায়গায় 9 ঘন্টা লিখে দিই, আর এর সময় কত 5×4/9 মানে 5×9 = 45 আর 4 49/9 ঘন্টা। তাহলে আমি এখানে লিখে দিলাম 49/9 ঘন্টা। আচ্ছা, এই 9টা অ্যাকচুয়ালি একদম নিচে আছে, তার মানে এইটা উপরে গিয়ে গুণ হয়ে যাবে না, তার মানে 9 নং কত 81, তার রুট করলে কত হবে 9 হবে, আর নিচে 49 এর রুট করলে কত হবে 7, ইজ ইকুয়াল টু আমি লিখবো 33 কত বি। তাহলে 3 দিয়ে যদি কাটি 3 3 9, আর এখানে 3 11 33, তাহলে বি এর ভ্যালু আসছে, বি এর ভ্যালু তুমি বলবে কোনাকুনি গুণ করলে 7 11 77, আর এইখানে কোনাকুনি গুণ করলে 3, তাহলে 3 দিয়ে ভাগ, তাহলে 3 দিয়ে 3 25 75, 25×2/3 কিমি/ঘন্টা, অর্থাৎ অপশন 4 হলো এখানে কারেক্ট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক কি বলছে, একজন লোক 1 টাকায় 3টি ফল এই দরে কিছু কমলা লেবু এবং 2টি ফল 1 টাকায় এই দরে সমসংখ্যক কমলা লেবু কিনলেন। তাহলে প্রথম লাইন তুমি যদি দেখো তাহলে ভালো করে বুঝতে পারবে যে 1 টাকায় কি কিনেছে, 3টি দরে কমলা লেবু কিনেছে। আরও একটা জায়গা থেকে 1 টাকায় কি কিনেছে, 2টি, তাই তো কয়টি, হ্যাঁ 2টি দরে কমলা লেবু কিনেছে কিন্তু, ঠিক আছে, এক জায়গায় 3টি, এক জায়গায় 2টি মানে মনে করো ভালো কমলা লেবু একটু, হ্যাঁ। এইবার বলছে যে এরা কিন্তু সম পরিমাণ কিনেছে, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, সম সংখ্যক কমলা লেবু কিনেছে, মানে এই বাজার থেকেও 100 কিনলো, ওই বাজার থেকেও 100 কিনবে। এবার হচ্ছে 20% লাভ পেতে প্রতি ডজন কমলা লেবু 20% লাভ পেতে দেখো প্রতি ডজন কমলা লেবু কত দামে বিক্রি করতে হবে, ঠিক আছে। আগে চলো দেখি সমানভাবে কিনে তো নিই, তারপরে তো বিক্রি করব না, তাহলে সমান সংখ্যক কিনতে হবে আগে। তাহলে বলো এখানে 3টি কেনা হয়েছে আর ওখানে 2টি, এদেরকে সমান বানাতে গেলে এই দিকে 2 গুণ করব আর এই দিকে 3 গুণ করব, তাহলে দেখো 3 দুগুণ এখানে 6 হয়ে গেল আর এখানেও 3 দুগুণে 6 হয়ে গেল। তাহলে কি মানে 3 আর 2 এর মানে 3টা ওই পাশে আর 2টা এই পাশে গুণ করব, তাহলে এইখানে 2 গুণ হলে এখানেও নিশ্চয়ই 2 গুণ হবে, আর ওদিকে 3 গুণ হয়েছে তার মানে এখানেও 3 গুণ হবে। তাহলে মোট দেখো তো 2 অক্ষে 2 টাকা আর 3 অক্ষে কত 3 টাকা, তাহলে মোট কয় টাকা, 3 আর 2 5 টাকা। 5 টাকায় কতগুলো লেবু কেনা হয়েছে, তুমি বলবে যে 3 দুগুণী 6 আর 3 দুগুণী 6 মানে হলো 12টি,
মোট 12টি লেবু কেনা হয়েছে। এইবার 12টি মানেই তো তোমরা কি জানো, 1 ডজন না? এই 12টির মানেই কি 1 ডজন, 12টি মানে 1 ডজন। তাহলে 1 ডজন মানে যে কমলা লেবু তার কিন্তু কস্ট প্রাইস কত, 5 টাকা। তাহলে প্রতি ডজন কমলা লেবুর বিক্রয় মূল্য বের করতে হবে, যেখানে নাকি 20% লাভ। তাহলে 5 টাকার উপরে 20% লাভ করতে গেলে 120/100 লিখবো না? তাহলে 120/100 লিখবো। তাহলে এটা কাটলে তুমি যদি 5 দিয়ে কাটো তাহলে কত হবে? আগে 0 0 কেটে দিই, এখানে 0 0 কেটে দিই, তাহলে 6 দুগুণী 12 আর হলো 5 দুগুণী 10, আর এই 5 5 কেটে গেলে তাহলে কত আসছে, 6 টাকা আসছে। তাহলে আমার বলবো 1 ডজন কমলা লেবুর বিক্রয় মূল্য 6 টাকা হবে। পরবর্তী অঙ্কে চলে আসছি। পরবর্তী অঙ্কটাও খুবই সুন্দর অঙ্ক, এই ধরনের অঙ্ক তোমরা অবশ্যই পেতে পারো। কিন্তু কি বলছে দেখে নাও, সোনা জলের তুলনায় 19 গুণ ভারী এবং তামা জলের তুলনায় 9 গুণ ভারী। সোনা ও তামা কি অনুপাতে মেশালে নতুন ধাতু সংকরটি জলের তুলনায়, এটা এখানে জলের হবে, জলের তুলনায় 15 গুণ ভারী হবে? তাহলে এই অঙ্কটা কিভাবে তোমরা করবে? তাহলে একটা জিনিস যদি তুমি লক্ষ্য করো, এখানে সোনা যে জিনিসটা সেটা বলছে যে জলের তুলনায়, সবাই দেখো এখানে সোনা তামা আর ওদেরকে যে মেশালে যে সংকর ধাতুটা তৈরি হবে, সবাই কিন্তু কার তুলনায়, জলের তুলনায় কত গুণ ভারী সেটা কিন্তু বলে দিয়েছে। তাহলে সবার একখানা কমন জিনিস কি, জল হলো তাদের একটা রেসপেক্টিভ বলতে পারো ওয়েট। হ্যাঁ, তাহলে প্রথমে যখন আমি সোনা লিখবো, সোনা দেখো কত বলে দিয়েছে, সোনা জলের তুলনায় 19 গুণ ভারী। আর একটা কি অঙ্ক কোষে দিয়েছে, তামা। তামা বলো তো জলের তুলনায় কত গুণ ভারী? তামা জলের তুলনায় দিয়েছে 9 গুণ ভারী। এবার এদেরকে মেশানো হয়েছে, এদের মেশানো হলে যে মেশানো সংকর ধাতুটা তৈরি হয়েছে সেটা দেখো জলের তুলনায় কত গুণ ভারী দিয়েছে, 15 গুণ ভারী। তাহলে এইবার কি করে দেবে, অ্যালিগেশন মেথড করে দেবে। অ্যালিগেশন মানে কোনাকুনি বিয়োগ। তাহলে 19 থেকে 15 বাদ গেলে কত হয়, 19 থেকে 15 বাদ গেলে 4, আর 15 থেকে 9 বাদ গেলে কত হয়, 6। তাহলে এটার মধ্যে যদি কাটাকুটি করি আমি, তাহলে আমি বলবো 3 দুগুণী 6, 2 দুগুণী 4। তাহলে কত অনুপাতে মেশানো হয়েছে এদেরকে, 3:2 অনুপাতে। অপশান ডি হলো এখানে কারেক্ট অ্যান্সার। চলে আসবো তার পরের কোশ্চেনটা। পরের কোশ্চেনটা কি বলছে দেখো, একটি দুর্গে 840 জন সৈন্যের 70 দিনের খাদ্য মজুদ ছিল। 10 দিন পরে আরও 210 জন সৈন্য দুর্গে এলো। অবশিষ্ট খাদ্যে সকল সৈন্যের আর কতদিন চলবে? এই ধরনের অঙ্ক তো খুবই ফেভারিট রাজ্য সরকারি এক্সামের জন্য। তো দেখো কিভাবে এটা করছি আমি। তাহলে তোমরা যদি একটু লক্ষ্য করো, এখানে 840 জন সৈন্যের কিন্তু 70 দিনের খাবার মজুদ ছিল। ঠিক আছে, তাহলে 840 জন যে লোক ছিল, সৈন্য ছিল, তাদের 70 দিনের খাবার মজুদ ছিল। এবার 10 দিন পরে, 10 দিন পরে মানে তোমার 10 দিন তো খাওয়া দাওয়া করেছে, তার মানে 60 দিনের খাবার আর মজুদ আছে। তাহলে ভালো করে বোঝো, 840 জন লোকের 70 দিন ছিল, কিন্তু 10 দিন পরে বলছে, তাহলে আর 60 জনের খাবার মজুদ আছে না? এবার এই 60 জনের যে খাবারটা, মানে এইটা হলো মানে বাকি খাদ্য। এই যে জিনিসটা আমি লিখলাম কি, বাকি খাদ্য, বাকি খাদ্য, বাকি খাদ্যটা তাহলে বলবো 840 গুণ 60, 60 জনের আছে। আচ্ছা, এই খাদ্যটা খাবে কারা? দেখো 210 জন নাকি আরও সৈন্য দুর্গে এবার প্রবেশ করেছে। তাহলে 810 যোগ 840 যোগ 210 মানে কত? তোমরা একটু যদি ক্যালকুলেশন করে নাও, 1050 লোক হচ্ছে। তাহলে 1050 জন সৈন্য এই বাকি খাবারটা কত দিনে খাবে? ধরে নিই এক্স দিনে খাবে। তাহলে এই এক্স এর ভ্যালু আমার বের করলেই হয়ে যাচ্ছে। 0 0 কেটে দিই। আচ্ছা, এখানে কত দিয়ে কাটবে? 5 দিয়ে কাটি, 5 দুগুণী 10, 5 ওকে 5। আর এখানে যদি কাটি, একটা শূন্য কাটা মানে জানো তো 10 কাটা, একটা শূন্য কাটা মানে 10 কাটা। তাহলে 5 দিয়ে কেটেছি, 5 দুগুণী 10। আচ্ছা, 21 দিয়ে যদি কাটি, 21 গুণ কত করলে 84 হয়? 4 21 84 হয়। তাহলে এইদিকে এক্স ইকুয়াল টু আমি পেয়ে যাচ্ছি কত, 6 দুগুণী 12 আর 4 12 48। তাহলে কতদিন চলবে ওই বাকি খাবারে? 48 দিন চলবে। চলে আসি এর পরবর্তী অঙ্কে। 6 দাগের অঙ্কটা কি বলছে, দুটি ট্রেন এ এবং বি একটি দণ্ডকে যথাক্রমে 8 সেকেন্ড
আর 11 সেকেন্ডে অতিক্রম করে এবং ট্রেন এ এর দৈর্ঘ্য ট্রেন বি এর চেয়ে 24 মিটার বেশি। আচ্ছা, যদি এ ট্রেনের গতি 36 মিটার পার সেকেন্ড হয় তাহলে বি ট্রেনের বেগ কত? আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি যে ব্যাপারটা ঘটেছে, এখানে কিন্তু এই যে এ ট্রেন আর বি ট্রেন 8 সেকেন্ড আর 11 সেকেন্ডে কি অতিক্রম করেছে? একটা দণ্ডকে অতিক্রম করেছে, অর্থাৎ নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করেছে না? তাই তো বলবে নাকি এ ট্রেন 8 সেকেন্ড অতিক্রম করেছে আর বি ট্রেন কত? এ ট্রেন 8 সেকেন্ড অতিক্রম করেছে আর বি ট্রেন কত? 11 সেকেন্ডে কিন্তু অতিক্রম করেছে, তাই তো? তাহলে আচ্ছা, এবং এ ট্রেনের বেগ বলে দিয়েছে কত? এ ট্রেনের বেগ বলে দিয়েছে 36 মিটার পার সেকেন্ড। তাহলে 8 গুণ যদি 36 করে দিই তাহলে এ ট্রেনের দৈর্ঘ্য আমি কিন্তু পেয়ে যাব। তাহলে এ ট্রেনের দৈর্ঘ্য এখান থেকে তুমি কত বলবে? 8 দিয়ে গুণ করলে 6 8 48 8 হাতে থাকলো 4 আর 8 3 8 24 আর 4 28, 288 মিটার হলো এ ট্রেনের দৈর্ঘ্য। আচ্ছা, এবার বি ট্রেনের দৈর্ঘ্য যদি তুমি একটু লক্ষ্য করো, তোমরা সবাই তো জানো কোনো একটা ট্রেন যদি একটা মনে করো দণ্ডকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তাহলে সেই সাপেক্ষে আমি কিন্তু এখানে কি বললাম? এ ট্রেন 8 সেকেন্ড অতিক্রম করেছে কি? এটা দণ্ড। কত বেগে? 36 বেগে। তাহলে 36 গুণ 8 করলে ওর কি বেরোবে? দৈর্ঘ্য বেরিয়ে যাবে। আর বি ট্রেনের দৈর্ঘ্য বলেছে এ ট্রেনের, দেখো বি ট্রেনের দৈর্ঘ্যের চেয়ে 24 মিটার বেশি এ ট্রেনের দৈর্ঘ্য, তাহলে এ বি নিশ্চয়ই 24 মিটার কম, উল্টো করে বলবো। তাহলে 288 থেকে 24 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এ ট্রেন কিন্তু পেয়ে যাব, কেননা এ ট্রেন কিন্তু 24 মিটার বেশি কিন্তু। তাহলে এটা যদি বাদ দিই তাহলে কত হবে? 264, তাই তো? এই বি ট্রেন দেখো 11 সেকেন্ডে এই 264 মিটারটা অতিক্রম করেছে, কেননা নিজের দৈর্ঘ্যই তো অতিক্রম করবে। 11 সেকেন্ডে কত? 264 মিটার অতিক্রম করেছে। তাহলে বি এর বেগ আমি কি পাবো? বি এর বেগ পাবো 264 বাই কত? 11। 11 দিয়ে ভাগ করলে 11 দুগুণে 22, 4 11 64, মানে 24 মিটার পার সেকেন্ড। তাহলে বি ট্রেনের বেগ কত পেয়ে গেলাম? 24 মিটার পার সেকেন্ড পেয়ে গেছি। এর পরের অঙ্কটায় চলে আসবো আমরা। পরের অঙ্কটা কি বলছে দেখো, দু প্রকার মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত 5:2 এবং 4:1। তাহলে দু প্রকার মিশ্রণ আছে যেখানে স্পিরিট আর জলের অনুপাত বলে দিয়েছে কিন্তু 5:2 আর একটা কি 4:1। প্রথম প্রকারের 1 লিটার তরলের সাথে দ্বিতীয় প্রকারের 2 লিটার তরল মিশ্রিত করলে তৃতীয় মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত কি হবে? এটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে দু প্রকার তরল আছে, এ আর মনে করো বি তরল আছে, ঠিক আছে? আচ্ছা, এ তরলে স্পিরিট আর জলের অনুপাত কত বলে দিয়েছে? 5:2 আর বি তরলে বলছে স্পিরিট আর জলের অনুপাত কত? 4:4 কিন্তু 1। তাহলে তুমি যদি একটু লক্ষ্য করো এইখানে 5:2 মানে মোট কত আছে? মোট বলবে 5 আর 2 হয় 7, আর ওখানে কত আছে? বি যে তরল সেইখানে কত আছে? 4 আর 1 5 তরল আছে। মোট কত আছে? ওয়েট 5 ওয়েট আছে, আর এখানে কত ওয়েট আছে? 7 ওয়েট। আচ্ছা, এইবার দেখো প্রথম প্রকারের দেখো 1 লিটারের সাথে দ্বিতীয় প্রকারের 2 লিটার মেশানো হয়েছে কিন্তু। তাহলে কি অনুপাতে মেশানো হয়েছে? 1:2 অনুপাতে মেশানো হয়েছে। এইটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এখানে 1 লিটার আর 2 লিটার মানে বলতে চেয়েছে 1:2 অনুপাতে মেশাও। তাহলে 1:2 অনুপাতে যদি মেশাতে হয় তাহলে এখানে অ্যাকচুয়ালি মেশানো হয়েছে কত? 7 আর কত? 5। তাহলে শোনো, খুব মন দিয়ে এই কথাটা দরকার হয় তোমরা নোট করে নেবে যে কোনো একটা অনুপাত মানে কি 7:5 না, এখানে কত আছে? অ্যাকচুয়ালি 7:5 অনুপাতে মেশাতে হবে, কিন্তু 7:5কে আমাকে যদি চেঞ্জ করতে হয় 1:2 অনুপাতে, তাহলে কি কি করতে হবে পুরোপুরি লিখে রাখো। তাহলে লিখে রাখো, একটি অনুপাতকে অন্য অনুপাতে পরিণত করতে গেলে আগে সমান করতে হবে, তারপর ওই অনুপাত দিয়ে গুণ করতে হবে। তাহলে কথাটা আমি বুঝিয়ে দিচ্ছি তোমাকে। 7:5 আছে, এদেরকে আগে সমান করব। সমান মানে এখানে 5 গুণ করব আর এর সাথে ওখানে গুণ করব। তাহলে দেখো তো, এখানেও 5 7 35, এখানেও 5 7 35, মানে কি 1:1 হয়ে গেল না? এইবার বলো কোন অনুপাতে চেঞ্জ করতে হবে? 1:2। তাহলে ওই অনুপাত দিয়ে গুণ করে দেবো, মানে 1 দিয়ে আর এখানে
2 দিয়ে গুণ করে দেবো। বুঝেছো? আশা করি বুঝেছো। তাহলে বলো এখানে মোট কত দিয়ে গুণ করা হলো? এক্সট্রা 5কে 5 দিয়ে গুণ করা হলো। আর এখানে কত দিয়ে গুণ করা হলো? 7 দুগুণী 14 দিয়ে গুণ করা হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে 5 দিয়ে যদি গুণ করি তাহলে স্পিড কত আসবে? এখান থেকে 5 5 25 আসবে স্পিড। আর এখান থেকে স্পিড কত আসবে? এখানে তো 14 দিয়ে গুণ, তাহলে 14 দিয়ে গুণ করলে 4 14 56, তাহলে 25 যোগ 56 স্পিড আসছে। যোগ করলে 5 আর 6 11, 5 আর 2 7 আর 1 8 হচ্ছে। আর এটা তো স্পিড গেল। এইবার জল দেখে নিই। এখানে 5 দিয়ে গুণ হবে, 2 এর সাথে 5 গুণ করলে 5 দুগুণী 10। আর এইখানে কত? 14 দিয়ে গুণ হবে, 14কে 14, তাহলে 14 আর 10-এ কত হবে? 24, তাই তো? তাহলে কাটাকুটি যদি করি 3 8 24 আর 3 দিয়ে 3 27 81, তাহলে 27:8, অর্থাৎ অপশান সি হলো এক্ষেত্রে আমার কারেক্ট অ্যান্সার। চলে আসছি এর পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কটা কি বলছে? একটি মূলধনকে সরল সুদের অধীনে রাখা হয়েছে। যদি 4 বছর পর প্রাপ্ত সুদ আসলের পরিমাণ মূলধনের 4 গুণ হয়। প্রাপ্ত সুদ আসলের পরিমাণ মূলধনের 4 গুণ হয়, তাই তো? তাহলে একটা মূলধনকে সরল সুদের অধীনে রেখেছো, 4 বছর পর প্রাপ্ত যে সুদ আসল অর্থাৎ সববৃদ্ধি মূল যেটাকে বলছে, সুদ আসল মিলে যেটা, সেটা মূলধনের 4 গুণ হয়ে গেছে। আচ্ছা, কত বছর পর আমরা একই হারে মূলধনের 6 গুণ সুদ আসল পাবো? খুব ভালো একটা অঙ্ক। তাহলে দেখো সরল সুদে তুমি রাখছো, তাহলে 1 টাকা রেখেছো, তুমি দেখছো 4 বছর পরে গিয়ে, 4 বছর পরে গিয়ে তোমার কত হয়ে গেছে? সুদে আসলে 4 টাকা হয়ে গেছে। সুদে আসলে 4 গুণ হয়ে গেছে, মানে কি 4 হয়ে গেছে। 1 রেখেছিলে তো, সুদে আসলে 4 গুণ হয়ে গেছে মূলধনের, তার মানে 4 হয়ে গেছে। আচ্ছা তুমি বলো তো, তুমি 1 রেখেছিলে, গিয়ে দেখছো 4 হয়ে গেছে, তার মানে 3 টাকা তোমাকে সুদ দিয়েছে না? 1 টাকা তো তুমিই রেখেছিলে আর 3 টাকা সুদ দিয়েছে। তাহলে আমি সুদটা লিখবো শুধু এখানে, হ্যাঁ, সরল সুদটা কত লিখবো? 3 লিখবো। আচ্ছা বলছে একই হারে কত বছরে, এটা কত বছর পরে যে জিজ্ঞাসা করেছে, কত বছর পর আমরা একই হারে মূলধনের 6 গুণ সুদ আসল পাবো। আচ্ছা 6 গুণ সুদ আসল পাবো মানে যার মধ্যে আসল তো 1, তাহলে সুদ কত? সুদ হবে 5। 6 গুণ হয়ে যাওয়া মানে সুদ কত? 5। 4 গুণ হয়ে যাওয়া মানে কত? সুদ 3। তাহলে তুমি বলবে 3 পেয়েছো, 3 সুদ পেয়েছো 4 বছরে, 3 সুদ পেয়েছো 4 বছরে, 5 সুদ পাবা কত বছরে? এটাই তো জিজ্ঞাসা চিহ্ন করে যেখানে, না? 3 সুদ পেয়েছো 4 বছরে, তাহলে আমি লিখছি এখানে 3 সুদ পেয়েছি কত? 4 বছরে। তাহলে তুমি বলবে 1 সুদ পাবো 4/3 বছরে, আর 5 সুদ পাবো কত বছরে? 5 সুদ পাবো 4 5 20/3, 4 5 20/3 বছরে। তাহলে 3 দিয়ে এখানে ভাগ করতে হবে না, ডাইরেক্টই 20/3 এখানে অপশন লিখে রেখেছে। 8 দাগ হয়ে গেল। 9 দাগের অঙ্কটা দেখো। 9 দাগের অঙ্ক কি বলছে? যদি 4 জন পুরুষ বা 8 জন মহিলা 12 দিনে, এই যে বা কথাটা কিন্তু এখানে বলেছে, এই জিনিসটা খেয়াল রাখবে। বা মানে কি? এই ধরনের সময় দূরত্বের অঙ্কের ক্ষেত্রে এই বা লেখা মানে অ্যাকচুয়ালি কিন্তু সমান 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 চিহ্ন, ঠিক আছে? বা লেখা মানে কি? সমান চিহ্ন। তাহলে দেখে নাও কিভাবে আমি এটাকে করছি কিন্তু, হ্যাঁ। বলছে যদি 4 জন পুরুষ বা 8 জন মহিলা 12 দিনে একটি কাজ করতে পারে, তাই তো? তাহলে 4 জন পুরুষ যেটা রয়েছে, মানে 4খানা ম্যান 12 দিনে একটা কাজ করছে, তাহলে সম্পূর্ণ কাজ 4 গুণ 12, তাহলে মোট কাজ লিখবো আমি এটা, মোট কাজ। 4 জন ম্যান 12 দিনে করছে, 4 ম্যান গুণ 12। আচ্ছা, বা 8 জন মহিলা, 8 জন মহিলা মানে 8খানা ওম্যান, এরাও তো 12 দিনেই করছে মনে করো, 8 ওম্যান গুণ 12 করতে পারে। তাহলে আমাকে বের করতে হবে 9 জন পুরুষ আর 6 জন মহিলা একই কাজ কত দিনে করবে। তাহলে এখান থেকে দেখো 12 12 কেটে গেল। আচ্ছা 4 দিয়ে যদি কাটি, 4 দুগুণী 8 হয়ে গেল। তাহলে আমি বলবো ম্যান বাই ওদিককার ওম্যানটা যদি নিচে নিয়ে আসি, তাহলে ওদিকে পড়ে থাকছে 2 আর এদিকে কিছু পড়ে নেই মানে 1 পড়ে থাকে। তাহলে মানে আমি বলবো যে ম্যান মানে কত? 2 আর ওম্যান মানে কত? 1। তাহলে এই মোট যে কাজটা, সেটাকে যদি আমি আরেকবার লিখতে চাই,
মোট কাজ তুমি কত বলবে? মোট কাজ বলবে এই যে 4খানা ম্যান ছিল, দেখো এইখানেও বসাতে পারি মোট কাজ, আবার এই দিকেও বসাতে পারি, এই দিকেই বসাচ্ছি। তাহলে 4খানা ম্যান ছিল, 4খানা ম্যান, এম এর ভ্যালু কত? 2 গুণ কত? 12, এটাই হলো মোট কাজ। তাহলে 12 দুগুণে 24, 4 24 কত? 96, এটাই হলো মোট কাজ। এই মোট কাজটা আমি এখন করাবো, দেখো 96 কাজটা করাবো 9 জন পুরুষ। আচ্ছা 9 জন পুরুষ, পুরুষ মানে কত? 2 তো, আর মহিলা মানে কত? মহিলার ক্ষমতা 1, এই যে এখানে দেখিয়ে দিয়েছি, ডাব্লিউ মানে কত? 1, আর এম মানে কত? পুরুষ, ম্যান, ম্যান মানে 2। তাহলে 9 গুণ 2, 9 দুগুণই কত হবে? 18, আর এখানে 6 অক্ষে 6, তাহলে 18 যোগ 6 হবে, তাই তো? 18 যোগ 6 ক্ষমতা নিয়ে ধরে নিই আমি এক্স দিনে কাজটা নামাতে পারবে। কত দিনে? এক্স দিনে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 18 আর 6 কত হয়? 24, তাহলে 4 24 96, কেটে গেলে 4 হবে। তাহলে কত দিনে করতে পারবে? আমি উত্তর লিখবো 4 দিনে করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। আর 10 দাগের অঙ্কটা দেখছো তোমরা, একজন ব্যাটসম্যান 124 রান করেন, যার মধ্যে 6টা বাউন্ডারি। আচ্ছা 6টা বাউন্ডারি মানে তো তোমরা সকলেই বোঝো, বাউন্ডারি মানে 4, বাউন্ডারি মানে 4 মেরেছে, এবং 10টি ছক্কা, ছক্কা মানে কি তোমার 6 মেরেছে। আচ্ছা উইকেটের মধ্যে রান করে, উইকেটের মধ্যে রান করে মানে এই 1 2 এরকম করে রান করে না, দৌড়ে দৌড়ে যেটা রান করে, উইকেটের মধ্যে রান করে তিনি তার মোট স্কোরের কত শতাংশ করেছে? আচ্ছা 124 হলো ওর মোট রান, কিন্তু ঠিক আছে 124 মোট রান, যার মধ্যে 4 মেরে কত করেছে? 4 মেরে করেছে দেখো 6টা বাউন্ডারি, মানে 6 গুণ 4 মানে 4 ছক 24 রান করেছে 4 মেরে। আর হলো এতে দৌড়াতে হয়নি, 4 মারলে কিন্তু দৌড়াতে হয় না, তাই না? আর 6 মেরেছে কটা? 6 মেরেছে হলো 10টা, তাহলে 6 10 60 একবারে লিখে দিই। তাহলে বলো বাউন্ডারিতে মানে না দৌড়ে রান করেছে কত? 60 আর 24 মানে হলো 84 রান, মানে না দৌড়ে করেছে। তাহলে দৌড়ে কত রান করেছে? তাহলে আমি লিখবো দৌড়ে রান করেছে, বা উইকেটের মধ্যে ওই যে রান করেছে কত? দৌড়ে, দৌড়ে রান করেছে বলবে 124 থেকে 84 বাদ, তাহলে 84 বাদ গেলে কত হয়? 8 আর 4 12, 40 রান। তাহলে দৌড়ে করেছে 40 রান, তাহলে সেটা কত শতাংশ করেছে মোট স্কোরের? তাহলে বলবো 40 রান করেছে, মোট স্কোর 124-এর মধ্যে 100-এ কত? এই 100-এ কত করলেই তো তার শতাংশটা বেরিয়ে যাবে না? তাহলে 4 দিয়ে কাটি, 4 10 40, আর এখানে 4 দিয়ে কাটলে 3 4 12, 4 অক্ষে 4, তাহলে 1000/31। তাহলে 1000/31, প্রত্যেকটা অপশানে দেখো নিচে 31 আছে না, প্রত্যেকটা অপশানের নিচে 31 আছে, এবং আমার এই উপরে কত আছে? 1000 আছে। তাহলে একমাত্র দেখো এইখানে যদি আমি গুণটা করি একটু, 5 অক্ষে 5, আর এই 3 যোগ করলে কত হবে? ইউনিট ডিজিট 8 হবে, তাই না? দাঁড়াও এইখানে দেখো 4 অক্ষে 4, আর এই একে কত হবে? 5 হবে ইউনিট ডিজিট। এখানে দেখো 8 অক্ষে 8, আর এই 9 কত হবে? 8 আর 9 17 7 হবে। আর এইখানে দেখো একমাত্র 2 অক্ষে 2, আর 8 যোগ করলে কত হবে? 10-এর 0। তাহলে এটাতে আমি টিক মেরে ঝম করে বেরিয়ে যাব। এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমরা পরীক্ষার খাতায় কিন্তু অ্যাপ্লাই করো না, তো এই জায়গাটায় কিন্তু তোমাদেরকে কিন্তু রেডি থাকতে হবে। এই যে ভগ্নাংশ যখন রয়েছে সবসময় যে ভাগই করতে হবে এর কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই, তবু আমি তোমাদের এখানে ভাগ করে দেখিয়ে দিচ্ছি। 1000/31, তাহলে 31 দিয়ে যদি ভাগ করি, প্রথমে 3 বাদ যাবে, 93 হবে, এবং 70 পড়ে থাকবে, তাহলে 31 যখনই 62, তাহলে 62 আর কত হলে 70? 8 হলে, তাহলে 32 পূর্ণ 8/31%, এটাই হলো উত্তর, অর্থাৎ অপশান 3 হলো এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আজকের মতন আমাদের ক্লাস এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, হ্যাঁ, যাতে কিনা পরবর্তী যে ভিডিওগুলো যদি আসে তোমরা তার নোটিফিকেশান কিন্তু পেতে পারো। এর জন্য নোটিফিকেশান বাটনেও কিন্তু ক্লিক করে রাখবে তোমরা, হ্যাঁ। তো সকলকেই ধন্যবাদ।